যা বস সামনে। তুর্যের কথা শুনে সবাই অবাক, শুধু ভিরান বাদে। ভিরান খুশি হয়ে তুরাকে ডাকছে ফ্রন্ট সিটে বসার জন্য। তুরা ফ্রন্ট সিটে উঠে বসে। ভিরান তুরার কোলে বসে মহা খুশি। পেছনে তুহিন শিকদার, মুক্তা শিকদার আর তুর্য উঠে বসে। রেস্টুরেন্টে পৌঁছে সবাই নিজেদের পছন্দের খাবার খায়। 5 জনের মধ্যে নির্বাণে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। ওর পরনে ট্রাউজার আর টি শার্ট। আশেপাশে টেবিলের কয়েকজন একটু পরপর ওর দিকে তাকাচ্ছে। নির্বাণ খাবারের বিল দিতে চাইলেও তুর্য দিতে দেয় না। খাবারের বিল পরিশোধ করে রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে আসে 6 জন। রাতের শহর বেশ সুন্দর লাগছে দেখতে। আশেপাশে বাহারি রঙের লাইট জ্বলছে। তুর্য নির্বাণের দিকে তাকায়। নির্বাণ নিজেও ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। তুর্য গম্ভীর স্বরে বলে, আপনাকে কি বলে যে আমি সম্বোধন করব বুঝতে পারছি না। আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, তার উপরে আব্বুর অফিসের বস। নির্বাণ তাকিয়ে রইল, তবে মুখে কিছু বলল না। তুর্য পুনরায় বলে, একটু এই পাশে আসুন। নির্বাণ কোনো প্রশ্ন ছাড়াই তুর্যের পেছন পেছন নির্জন জায়গায় এসে দাঁড়ায়। ভিরান তুরার হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের 2 হাতে বেলুন রয়েছে। গাড়ি থেকে নেমেই বেলুনের জন্য জেদ ধরেছিল ভিরান। নির্বাণ কিনে দেওয়ার আগে তুর্য দুজনকে কিনে দিয়েছিল। তুর্য নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমি নিজের জেদ ধরে রাখতে পারছি না, আবার আপনার আর ভিরানের জেদকেও জিততে দিতে পারছি না। আমি এই কয়েকদিনে অনেক ভেবে দেখলাম, হাজার হাজার বার ভেবে দেখেছি। একটু থামে তুর্য। নির্বাণ পুরো কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে মুখের দিকে। আমি নিজের কথা ধরে রাখতে পারছি না। আমি হেরে গেছি ভিরানের কাছে। আমি রাজি তুরাকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। শান্ত দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে রইল নির্বাণ। তুর্যের কথাগুলো অবিশ্বাস্য লাগছে ওর কাছে। তুর্য দৃষ্টি তুলছে না উপরের দিকে, নিচের দিকেই তাকিয়ে আছে এখনো। আমি গুছিয়ে কথা বলতে পারছি না আজকে। আমার কথাগুলো এলোমেলো লাগতে পারে। আমি আজকে ডিনারে এসেছি মূলত আপনাকে এই কথাগুলো বলার জন্যই। কিভাবে বলবো বুঝতে পারছিলাম না আপনাকে। বাকি কথা শেষ করার আগেই তুহিন শিকদারের গগন কাঁপানো চিৎকার শোনা যায়। দুজনেই তড়িৎ গতিতে তাকায় তুহিন শিকদারের দিকে। মুহূর্তেই দৌড়ে আসে ওনার কাছে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তুরা। এক হাতের মুঠোয় ফেটে যাওয়া বেলুনের সুতো। নিস্তেজ তুরার চোখ দুটো বন্ধ, রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। মুহূর্তেই মানুষের ভিড় জমে যায়। তুর্য পরি বলে চিৎকার করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। নির্বাণ পাথরের মূর্তির মতো হয়ে গেছে। আশেপাশের চিৎকার চেঁচামেচি ওর কানে প্রবেশ করছে না। সব কিছুই যেন স্থির হয়ে গেছে। হাসপাতালের করিডোরে সারি সারি করে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছে নির্বাণ। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা। ওর পাশে নিশ্চুপ হয়ে বসে আছেন তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী। তুহিন শিকদার এতক্ষণ একটু পরপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেও এখন নিশ্চুপ হয়ে বসে আছেন। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা ভো ভো শব্দ তৈরি করছে। আশেপাশে আর কেউ নেই। রাত এখন প্রায় 12টা বেজে গেছে। তুরা ওটিতে রয়েছে। তুরার ডান পায়ের অবস্থা খুবই বাজে। ডাক্তাররা জানিয়েছেন ডান পা রাখা সম্ভব না। হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হবে। হাঁটু আর হাঁটুর নিচের হাড় এতটাই গুঁড়ো হয়ে গেছে যে জোড়া লাগানো অসম্ভব, এবং চারপাশের রক্তনালী, স্নায়ু আর পেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। পা এখন বাঁচালেও পরে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় চিকিৎসকরা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সংক্রমণ বা গ্যাংগ্রিন হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারে। তুরাকে রক্ত দিতে হয়েছে 3 ব্যাগ, আরও লাগবে। তুরার রক্ত ও নেগেটিভ, যা খুবই বিরল। ভাগ্যক্রমে নির্বাণের রক্ত ও নেগেটিভ। নির্বাণ একাই 2 ব্যাগ রক্ত দিয়েছে। ওর কাছ থেকে আর নেওয়া সম্ভব না। হাসপাতালের ব্লাড ব্যাংকে 1 ব্যাগ ছিল, সেটাও দেওয়া হয়েছে। তুর্য অন্যান্য হাসপাতালে দৌড়াদৌড়ি করছে রক্তের জন্য। মুক্তা শিকদারকে কেবিনে রাখা হয়েছে। মেয়ের অবস্থা দেখে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ভিরানো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওকে মুক্তা শিকদারের পাশে শুইয়ে রাখা হয়েছে। মুক্তা শিকদারের কাছে মেরি চৌধুরী বসে আছেন। ভিরানের হাত থেকে বেলুন ছুটে বাতাসের সাথে উড়ে রাস্তায় চলে গিয়েছিল। তুরা নিজের হাতের বেলুন ভিরানের হাতে দিয়ে ভিরানের উড়ে যাওয়া বেলুন নিয়ে আসার জন্য রাস্তায় যায়। তুহিন শিকদার ভিরানের হাত মুক্তা শিকদারের হাতে ধরিয়ে দিয়ে
মেয়ের পেছন পেছন যান। খালি রাস্তা, চারপাশে শুধু স্ট্রিট লাইটের আলো। রাস্তা থেকে বেলুন কুড়িয়ে ঘুরে দাঁড়ায় তুরা। ঠিক তখনই দূর থেকে একটা প্রাইভেট কার দ্রুত গতিতে এগিয়ে আসছিল। হেডলাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় তুরার। মুহূর্তেই দ্রুত গতিতে ছুটে আসা প্রাইভেট কারটা তুরাকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তায় ছিটকে পড়ে তুরা। পেছন পেছন আরও দুটো প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে আসছিল। রাস্তায় পড়ে থাকা তুরার ডান পায়ের উপর দিয়ে দুটোর চাকা চলে যায় পরপর। প্রথম কারের ধাক্কা খেয়ে সেরকম কিছু না হলেও পরের দুটো তুরার মারাত্মক ক্ষতি করে চলে গেছে। চারপাশে কোথাও থামেনি কার তিনটা। পেছন ফিরে তাকানোরও প্রয়োজন মনে করেনি। গায়ের দাপট দেখিয়ে দ্রুত গতিতে মিলিয়ে গেছে চোখের পলকে। প্রাইভেট কারে সম্ভবত যুবক ছেলেরা ছিল। কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে বা গিয়েছিল। নেশা করেছিল কি না কে জানে। এত বড় রাস্তা থাকা সত্ত্বেও মানুষের গায়ের উপর দিয়ে তুলে দিয়েছে। বাম পায়ে সেরকম কিছু হয়নি, শুধু একটু একটু ছুলে গেছে। মাথায় বেশ আঘাত লেগেছে, তবে মারাত্মক নয়। বাম হাতের হাড় ফেটে গেছে অল্প। আরও 2 ব্যাগ রক্ত জোগাড় করে হাসপাতালে ফিরে আসে তুর্য। তুর্যের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জ্ঞান ফেরার পর পাগলের মতো কেঁদেছিল। নার্সের কাছে রক্তের ব্যাগ দুটো দিয়ে ওটির দিকে তাকিয়ে আছে। ডাক্তাররা এখনো বের হয়নি ওটির ভেতর থেকে। অপারেশন শেষ হতে আরও কতক্ষণ লাগবে জানা নেই কারোর। নির্ভান বসা থেকে উঠে দাঁড়ায়। ওর মাথা প্রচণ্ড রকমের ব্যথা করছে। চোখে ঝাপসা দেখছে, মাথা ঘুরছে। ছেলের চিন্তায় অনেকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না। চিন্তায় চিন্তায় সময় কাটে। আজকে তুরার অবস্থা দেখার পর থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে। 2 চোখে রক্ত উঠে গেছে, চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে, বুকে যন্ত্রণা হচ্ছে। সব মিলিয়ে নির্ভানের অবস্থাও খারাপ। কখন যেন ঠাস করে পড়ে যায়। তুর্যের পাশে দাঁড়িয়ে কাঁধের উপর হাত রাখে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকায় নির্ভানের দিকে। নির্ভান আশ্বাস দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন। নির্ভানের হাতের উপর হাত রাখে তুর্য। চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। নির্ভান আবার বলে, চেয়ারে বসুন। ভেতর থেকে ডাক্তার বেরিয়েছিল? না। তুর্য ঢোক গিলে কান্না গিলে নেয়। প্রাণপ্রিয় বোনের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কি থেকে কি হয়ে গেল। এখন তো সকলের খুশিতে আত্মহারা হওয়ার কথা ছিল, কিন্তু এখন খুশির বদলে সকলের চোখেই পানি। সময়টা বিকেল 5টা। তুরার ঘুম ভেঙে যায়। জ্ঞান ফিরেছিল দুপুরের আগে। আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফেরার পর বাবা মা, ভাই আর ভিরানের সাথে দেখা হয়েছিল। তুরার শিয়রে বসে আছেন মুক্তা শিকদার। মেয়েকে জেগে উঠতে দেখে চোখের পানি মুছে নেন দ্রুত। তুরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আম্মু এখনো কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, কিছুদিনের মধ্যেই তো হাত আর মাথার ক্ষত ঠিক হয়ে যাবে। মেয়ের কথা শুনে হু হু করে কেঁদে ওঠেন মুক্তা শিকদার। কাঁদছো কেন এখনো? তুর্য ভেতরে প্রবেশ করে। নির্ভান বাইরে দাঁড়িয়ে থেকে ভেতরে উকি দেয় একবার। তুরার নজরে আসে না নির্ভান। এখন পর্যন্ত তুরার সামনে আসেনি। ভাইয়া আমাকে কিছু বলো তো, আমার তো সেরকম কিছুই হয়নি। তুর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। চোখ দুটো পানিতে টইটুম্বর। তুরা এখনো জানেই না ওর সাথে ওর নিজের একটা পা নেই। এখনো দেখেনি নিজের পায়ের দিকে, বলেও নি কেউ। ভিরান বাবার হাত ঝাঁকিয়ে বলে, পাপা তোরা তো একটা পা কেটে ফেলেছে, তোরা এখন হাঁটবে কিভাবে? এক পা দিয়ে তো ঠিকভাবে হাঁটতে পারবে না। নির্ভান ঝুঁকে ছেলেকে কোলে তুলে নেয়। তুরার আরেকটা পা আমরা কিনে নিয়ে আসবো, তারপর আবার তুরার 2টো পা হয়ে যাবে। তখন তোরা আমার সাথে দৌড়াতে পারবে? হ্যাঁ পাপা। তাহলে চলো পা কিনে নিয়ে আসি। এখন না তো, পরে আনবো। তাহলে তোরা বাড়িতে যাবে কিভাবে? ও বুঝেছি, কোলে কোলে নিয়ে যাবে। নির্ভান বলে না কিছু। হঠাৎ ভেতর থেকে তুরার চিৎকার করে কান্নার শব্দ ভেসে আসে। নির্ভান দ্রুত ভেতরে উকি দেয়। তুহিন শিকদার চেয়ার ছেড়ে উঠে কেবিনের ডোরের সামনে এসে দাঁড়ান নির্ভানের পাশে। তুরা নিজের পায়ের দিকে তাকিয়ে অস্বাভাবিক আচরণ করছে আর কাঁদছে। মুক্তা শিকদার আর তুর্য ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তুরা কোনোভাবেই শান্ত হচ্ছে না। পাপা তোরা এমন করছে কেন?
নির্ভান আর তুহিন শিকদার ভেতরে প্রবেশ করেন। তুহিন শিকদার মেয়েকে ধরে বলেন, তোরা শান্ত হ। কি হয়েছে, কেমন করছিস কেন? তুরা ডান হাতে বাবার হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আমার পা, আমার আরেকটা পা কোথায়? আমি হাঁটবো কিভাবে, দৌড়াবো কিভাবে? কিচ্ছু হয়নি, শান্ত হ। আমার পা নেই। একই বাক্য উচ্চারণ করে আর পাগলের মতো কাঁদতে থাকে। বিশ্বাসই করতে পারছে না ওর একটা পা ওর শরীর থেকে আলাদা হয়ে গেছে। তিনজন মিলেও তুরাকে শান্ত করতে পারছে না। বেড থেকে যেন লাফিয়ে পড়ে যাবে এমন অবস্থা। নির্ভান ভিরানকে পাশের বেডে বসিয়ে দেয়। তুরার কান্না দেখে ভিরান কান্না করে দিয়েছে। ছেলেকে বসে থাকতে বলে নির্ভান তুরার পাশে এসে দাঁড়ায়। তুরা, শুনতে পায় না তুরা। নির্ভান আবার ডাকে। তুরা ঘাড় ঘুরিয়ে তাকায় নির্ভানের দিকে। এমন পাগলামি করছো কেন? শান্ত হও, কিছুই হয়নি। কিছুই হয়নি, আমার একটা পা নেই। আমি দাঁড়াবো কিভাবে, হাঁটবো কিভাবে? শান্ত হয় না তুরা। নার্স চলে আসে কেবিনে। আশেপাশের কেবিন থেকেও কয়েকজন চলে এসেছে। নার্স বাইরে সবাইকে বের করে দেয়। তুরাকে শান্ত করার চেষ্টা করলেও পারে না কেউ। এরকম করতে থাকলে পায়ে ইন্টারনাল ব্লিডিং শুরু হবে। মাত্র গত রাতে সার্জারি হয়েছে। নির্ভান সবাইকে তুরার পাশ থেকে সরিয়ে দেয়। তুরাকে ধরে জোরে ধমক দিয়ে ওঠে। একদম চুপ। রাম ধমক খেয়ে চুপ হয়ে যায় তুরা। মুহূর্তেই আবার ফুপিয়ে কেঁদে ওঠে। আপনারা সবাই একটু বাইরে যান, আমি কথা বলছি ওর সাথে। কারো বেরোনোর ইচ্ছে না থাকলেও নির্ভানের বারবার বলায় নার্স সহ সবাই বেরিয়ে যায়। তুরা এখনো পাগলের মতো কেঁদেই চলেছে। নির্ভান তুরার ডান হাতটা মুঠো করে ধরে। তুরা আবার তাকায় নির্ভানের মুখের দিকে। তাকিয়ে থাকে একে অপরের চোখের দিকে। নির্ভান বলে, তুরা শান্ত হও, সেরকম কিছুই হয়নি। তুমি বেঁচে আছো, এটাই অনেক। আমার একটা পা নেই। একটা নেই, আর একটা তো আছে। অনেক মাসুরে তো একটাও থাকে না। তুরার দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। নির্ভান হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দেয়। কান্না বন্ধ করো। আমি আর হাঁটতে পারবো না। কে বলেছে পারবে না? অবশ্যই হাঁটতে পারবে। পা ছাড়া কিভাবে হাঁটবো? সুস্থ হও, তারপর প্রস্থেটিক লেগ বানাবো। তখন হাঁটতে চলতে আর কোনো অসুবিধা হবে না। তুরার কান্না বন্ধ হয় না। কৃত্রিম পা কি আসল পায়ের মতো হবে নাকি? নির্ভান তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার কান্না দেখে মিরানও কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়বে। গতকাল থেকে কাঁদতে কাঁদতে এমনিতেই কিছুটা অসুস্থ হয়ে গেছে। তুরা নির্ভানের দিক থেকে চোখ সরিয়ে নেয়। নির্ভানের এমন চোখ মুখ দেখেও কষ্ট হচ্ছে তুরার। বাবা মা ভাই সবার চোখ মুখ কেমন হয়ে গেছে একদিনে। নির্ভান তুরার মুখ নিজের দিকে ফেরায়। চোখের পানি আবার মুছিয়ে দিতে দিতে বলে, তুমি বেঁচে আছো, এটাই আমাদের কাছে অনেক। একটা পা না থাকলে খুব বেশি কিছু হবে না। প্রয়োজনে সারা জীবন তোমাকে কোলে নিয়ে পুরো দুনিয়া দেখব। নির্ভানের এমন কথা শুনে তুরা ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। নির্ভান ঝুঁকে তুরার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে বালিশের উপর ভর ছেড়ে দেয়। আমি আছি তো তোমাকে কোলে নিয়ে হাঁটার জন্য। কেবিনের ভেতর দুজন নারী পুরুষ। জানালার কাছে হালকা আলো পড়ে ছায়া তৈরি করেছে। মাথার উপর ভন ভন করে ঘুরছে সিলিং ফ্যান। তুরা হেঁচকি তুলতে তুলতে কাঁদছে। কোনোভাবেই থামাতে পারছে না কান্না। চোখ লাল হয়ে গেছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে। বুকের ভেতর প্রচণ্ড ব্যথা। আর মনে হচ্ছে পৃথিবীর সব দুঃখ একসাথে এসে পড়েছে ওর কাছে। নির্ভান ওর পাশে বসে মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রেখেছে। এক হাতে তুরার হাত শক্ত করে ধরে আছে, অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ওর প্রতিটি ছোঁয়া যেন বলছে, তুরা, আমি সারা জীবন আছি তোমার পাশে। তুমি একা নও, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নির্ভান ভেতরে ভেতরে ছিন্ন ভিন্ন ভেঙে পড়েছিল নিজেও। গত রাতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছিল। তুরার জীবনের সাথে নিজেকে জড়াবে না, বিয়ে করবে না তুরাকে। ওর মনে হচ্ছিল ও তুরার জীবনে আসছিল বলেই তুরার সাথে এমন হয়েছে। সুহানা ওর জীবনে এসেছিল আর অচিরেই হারিয়ে গিয়েছিল। তুরাও ওর জীবনে আসতো খুব শীঘ্রই। ওর জীবনে আসার জন্যই বোধহয় অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওর বারবার মনে হচ্ছিল ও যেই মেয়ের জীবনে জড়াবে সেই মেয়ের সাথে বাজে কিছু ঘটবে। ওর ভাবনাগুলো ওর মাকে বলেছিল, এটাও বলেছিল তুরার জীবনে জড়াবে না নিজেকে।
মেরি চৌধুরী ছেলের কথা শুনে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এই যুগে এসেও তার ছেলে এমন কুসংস্কার বিশ্বাস করছে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। এটা মাত্র একটা দুর্ঘটনা ছিল। তুরার জীবনে নিজেকে জড়ানোর জন্য এমন কিছুই ঘটেনি। নির্ভান কোনোভাবেই মায়ের কথা বিশ্বাস করতে রাজি না। ওর দৃঢ় বিশ্বাস ওর জন্যই তুরার এমন হয়েছে। এতদিন তো কিছু হলো না, গতকালই কেন হলো? তুর্য যখন বলেছিল তুরাকে ওর কাছে বিয়ে দেবে, তখনই নির্ভান মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল তুরাকে এখনই বিয়ে করে বাড়ি ফিরবে। আর ঠিক তখনই তুরার অ্যাক্সিডেন্ট হয়। এর মানে কি তাহলে নির্ভান ওর জীবনে নিজেকে জড়াচ্ছে বলেই এমনটা হয়েছে? মেরি চৌধুরী ছেলেকে বুঝিয়ে অনেক কিছু বলেন, নিজের মতো করে হাজারটা যুক্তি উপস্থাপন করেন, ইন্টারনেট ঘেটে ঘেটে বিভিন্ন হুজুরদের বয়ান শোনান। এই চিন্তাধারা কুসংস্কার ব্যতীত কিছুই না। নির্ভান যদি এখন তুরাকে বিয়ে না করে পিছিয়ে যায়, তাহলে তুরার জীবন আরও কঠিন হয়ে উঠবে। আর ভিরান তুরাকে ছাড়া কিভাবে থাকবে? নির্ভান নিজেও তো তুরাকে ভালোবেসে ফেলেছে। নির্ভানের একটা ভুল সিদ্ধান্ত সব কিছু এলোমেলো করে দেবে। তুরার পরিবারের সবাইও ভাববে তুরা এখন স্বাভাবিক নেই বলে নির্ভান পিছিয়ে যাচ্ছে। নির্ভানের মাথা কাজ করছিল না। মন আর মস্তিষ্কের যুক্তির লড়াইয়ে একেবারে পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। সব কিছু ঠিক হতে গিয়েও এলোমেলো হয়ে গেছে। সবশেষে নির্ভান নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে আবার। যতই যাই হয়ে যাক, তুরাকেই বিয়ে করবে। যা হওয়ার হবে, আল্লাহ ভরসা। নির্ভান তুরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কেন কাঁদছো এইভাবে? আমার সাথে কেন এমন হলো? ভাগ্যে যা ছিল হয়ে গেছে, কান্না বন্ধ করো এখন। আমি তো এখন আর স্বাভাবিক নেই, আপনি তবুও বিয়ে করবেন? নির্ভান ওর হাতটা আর একটু শক্ত করে ধরে বলে। যদি বিয়ের পর অ্যাক্সিডেন্ট হতো? তুরা কিছু না বলে হেঁচকি তুলতে থাকে। তুরা, আমি আছি তো তোমার জন্য, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন। তুরা কিছুই বলতে পারে না, শুধু কাঁদছে। তুরা স্পষ্ট বুঝতে পারছে নির্ভানের কণ্ঠ, হাতের কোমল স্পর্শ সব কিছুই ওকে শান্ত করার চেষ্টা করছে, ওকে আগলে রাখার আশ্বাস দিচ্ছে। কেন যেন তুরার আরও বেশি কান্না পাচ্ছে। নির্ভান সোজা হয়ে বসে, তুরার চোখে চোখ রেখে বলে, কান্না করবে না একদম, আর পাগলামি তো করবেই না। তুমি আবার হাঁটবে একা একাই। চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি। ফিরান কোথায়? ওকে পাঠাচ্ছি ভেতরে, কাঁদবে না একদম। তুরার চোখের পানি আবার মুছিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। ওকে দেখেই সবাই এগিয়ে আসে। নির্ভান বলে, শান্ত হয়েছে এখন, ওর সামনে কান্নাকাটি করবেন না কেউ। পাপা তুরার কাছে যাব। হ্যাঁ যাও তোমার নানুর কাছে। সবাই আবার কেবিনের দিকে এগিয়ে যায়। নির্ভান পেছন থেকে তুর্যকে ডেকে ওঠে। তুর্য ভেতরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়, ঘুরে নির্ভানের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ বলুন। তুরার বার্থ সার্টিফিকেটে 18 বছর পূর্ণ হচ্ছে না। হ্যাঁ, কিন্তু কেন? বিয়ে করব আজকেই, আপনি ফটোকপি নিয়ে আসুন, আমি বাড়ি থেকে আসছি। কি বলছেন এসব? পরি অসুস্থ। সেই জন্যই এখন বিয়ে করব। মাগরিবের পর কাজী সাহেব হাসপাতালেই আসেন। নির্ভানের কথার সাথে কেউ পেরে ওঠেনি। আজকে বিয়ে করবে মানে আজকেই করবে। তুরা সুস্থ হলে রিসেপশন পার্টি দেবে। ভিরান তো ভীষণ খুশি। তুরাকে একটু পর পর বলছে, তুরা আজকে তুমি সত্যি সত্যি আমার পাপার কুইন হবে। অনেক মজা হবে। আমরা তিনজন একসাথে ঘুমাবো। আরও কত কথা। ভিরানের কথা শুনে তুরা লজ্জা পাচ্ছে। মুক্তা শেখদার আর মেরি চৌধুরী হাসছেন ওর কথা শুনে। কাজীকে নিয়ে কেবিনে প্রবেশ করেন নওশাদ চৌধুরী। নির্ভান বাদে বাকি সবাই কেবিনের ভেতরেই রয়েছে। তুরা শোয়া থেকে উঠে বসে আছে। গত রাত থেকে শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে, এখন আর শুয়ে থাকতে পারছে না। রেজিস্ট্রি পেপারে আগে সব কিছু লিখে নেন কাজী সাহেব। নির্ভান কেবিনের ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। হাতে ছোট একটা প্যাকেটটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এইগুলো তুরাকে পরিয়ে দাও। মেরি চৌধুরী প্যাকেটটা হাতে নিয়ে ভেতর থেকে একটা বক্স বের করেন। বক্সের ভেতর একটা ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের চেইন, একটা রিং। নাকফুল আর চেইনটা মেরি চৌধুরী পরিয়ে দেন, রিংটা রেখে দেন নির্ভান পরিয়ে দেবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে নির্ভান চৌধুরী হাসপাতালের কেবিনে বসে বিয়ে করেছিল। বউয়ের পরনে ছিল রোগীদের পোশাক, আর নির্ভান চৌধুরীর পরনে ছিল সাধারণ টি শার্ট আর ট্রাউজার।
কাজী সাহেব রেজিস্ট্রি করার জন্য পেপারস তুরার সামনে রেখে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলেন। এই জায়গায় তোমার নাম লিখো। তুরা কলম হাতে নিয়ে সকলের দিকে নজর বোলায়। সবাই বলে সই করে দেওয়ার জন্য। তুরা সই করে দেয়। নির্ভানকে সই করতে বললে নির্ভান নিজেও সই করে দেয়। আইনি আর ধর্মীয় দুইভাবেই বিয়ে কমপ্লিট হয় দুজনের। কয়েকজন নার্স সহ আশেপাশের কেবিন থেকেও কয়েকজন তুরার কেবিনে চলে এসেছে। কেবিনে আর একজন মানুষেরও জায়গা হবে না। হাসপাতালে বিয়ের কথা শুনেই আগ্রহ নিয়ে দেখতে এসেছে সবাই। কেবিনের বাইরেও অনেকে দাঁড়িয়ে আছে। তুরা তো লজ্জায় শেষ। মানে কি একটা অবস্থা! হাসপাতালের বেডে বসে বিয়ে করে নিল। নার্সরা নিজেরাও চলে যায়, সাথে বাইরের সবাইকেও চলে যেতে বলে। কাজী সাহেব নিজেও চলে যান। মেরি চৌধুরী ছেলের হাতে রিংটা গুঁজে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। ওনার পেছন পেছন বাকি সবাই। ভিরান যেতে না চাইলে তুর্য ওকে দোকানে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে বের করে নিয়ে চলে যায়। নির্ভান তুরার পাশে এসে বসে বেডে। লজ্জায় তুরা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ওর এখন ভীষণ লজ্জা করছে। ধরবো? তুরা ঘাড় ঘুরিয়ে তাকায়। বলছি, তোমাকে ধরা যাবে নাকি? তুরা নির্ভানের কথার আগামাথা বুঝতে না পেরে কপাল ভ্রু কুঁচকে নেয়। ওকে ধরা যাবে না কেন? তখন তো ঠিকই ধরেছিল। এখন ধরতে সমস্যা কোথায়? এখন ধরলে তো কিছু হবে না ওর। কপাল ভ্রু কুঁচকে রেখেই বলে, ধরুন। নির্ভান তুরার প্লাস্টার করা বাম হাতটা ধরে। অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দেয়। ঘাড় ঘুরিয়ে তুরার মুখের দিকে তাকায়। আজ থেকে তুমি আমার জীবনের একাংশ। সব সময় সব রকম পরিস্থিতিতে তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। আমার যেই দেহে যত দিন জান আছে, আমি তোমাকে আগলে রাখবো। তুরা কিছু না বলে তাকিয়ে থাকে নির্ভানের মুখের দিকে। চোখে চোখ পড়ে একে অপরের। আজ সব বাধা অতিক্রম করে দুজন এক হয়ে গেছে। আর কেউ আলাদা করতে পারবে না ওদের। দুজনের মাঝে শুধু নীরবতা, আর সেই নীরবতার ভেতর অদ্ভুত এক প্রশান্তি। নির্ভান হাত তুলে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে তুরাকে। তুরার মাথা ঠেকায় নিজের বুকে। এখনটাই তোমার জায়গা। যখন ভয় পাবে এইখানে এসে লুকাবে, আমি আগলে নেব। নির্ভান তুরার মুখের দিকে তাকিয়ে বলে, আরে, বসে থাকবে নাকি শুয়ে থাকবে? তুরা দৃষ্টি নত করে নিচু স্বরে বলে, শুয়ে থাকবো। নির্ভান তুরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। ধরে আস্তে করে শুইয়ে দেয়। তুরা ঘাড় ঘুরিয়ে নির্ভানের মুখের দিকে তাকায় আবার। নির্ভান ঝুঁকে পড়ে তুরার মুখের কাছে। ওষ্ঠ ছোঁয়ায় ললাটে। তুরা চোখ জোড়া বন্ধ করে নেয়। শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নির্ভান সোজা হয়ে দাঁড়ায় আবার। ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে ভিরান। দোকানে গিয়ে চিপস আর আইসক্রিম খেয়ে ফিরে এসেছে। নির্ভান ছেলেকে তুলে বেডে বসায় তুরার পাশে। ভিরান তুরার মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়। খুশিতে গদগদ হয়ে বলে, পাপা তোরা তোমার কুইন হয়ে গেছে। ভিরানের কথা শুনে তুরার আবার লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। নির্ভান বলে, হ্যাঁ, তুরা এখন আমার কুইন। তুমি এখন থেকে তুরাকে নাম ধরে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? মা নয়, আম্মু বলে ডাকবে। মা। তুরা ঘাড় ঘুরিয়ে আবার তাকায় দুজনের দিকে। নির্ভান ওর দিকেই তাকিয়ে আছে। নির্ভান তুরার দিকে দৃষ্টি রেখেই বলে, তোমার ইচ্ছে। তুরাম্মা। তুরার মনে পড়ে এর আগেও একদিন ভিরান ওকে তুরাম্মা বলে ডেকেছিল। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, তুরাম্মা, এটা আবার কেমন ডাক? পাপার কুইন। নির্ভান কপাল ভ্রু কুঁচকে নেয়। তুরা বলে, ফিরানের যা ইচ্ছে হয় ডাকুক। ভিরান, চলো বাসায় যাব এখন। তোরাও যাবে আমাদের সাথে? আবার তুরা? সরি। তুরা এখন অসুস্থ। একটু সুস্থ হলে আবার বাড়িতে নিয়ে যাব। আম্মু সুস্থ হলে তারপর আম্মুর সাথে বাসায় যাব আমি। এখানে কোথায় থাকবে তুমি? তুরার পাশে হাত দিয়ে দেখিয়ে দেয়। নির্ভান বলে, এখানে তোমার শোয়া নিষেধ। কেন? একটা ছোট্ট বেড দুজনের ভালোভাবে হবে না। তুমি ঘুমের ঘরে লাথি ঠাথি দিলে তোমার আম্মু কষ্ট পাবে। আম্মুকে ছাড়া ঘুমাবো না আমি। ভিরান, জেদ করবে না। দেখতেই পাচ্ছ তোমার আম্মু অসুস্থ। সুস্থ হোক, তারপর একসাথে ঘুমাবে। আমরা তিনজন একসাথে ঘুমাবো? হ্যাঁ। তুমি তোমার লম্বা হাত দিয়ে আমাদের দুজনকে জড়িয়ে ধরবে? নির্ভান নিজের হাত লম্বা করে। ওর হাত লম্বা? তুরা মুচকি মুচকি হাসছে। ভিরান উত্তরের আশায় বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নির্ভান দুজনের মুখের দিকে তাকিয়ে নিজেও মুচকি হেসে বলে, হ্যাঁ। পাপা আমি কিন্তু মাঝখানে ঘুমাবো। আচ্ছা, এখন চলো আমরা বাড়িতে যাই। না আমি যাব না। আমি
ওইখানে তোমার নানু ঘুমাবে। আমরা এখন যাব, আবার সকালেই চলে আসব। তোরাকে আমাদের সাথে নিয়ে চলো। হতাশ ভঙ্গিতে ছেলের মুখ পানে তাকিয়ে থাকে নির্ভান। তুরা, তুমি ওকে বোঝাও, আমি বাইরে থেকে আসছি। তুরা মাথা নাড়ায়। নির্ভান বেরিয়ে যায় কেবিন থেকে। তোরা, আমি তোমাকে ছেড়ে যাব না। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় খুব। এখানে থাকতে তোমার কষ্ট হবে, আর 2-3 দিন বোধ হয় হসপিটালে থাকতে হবে, তারপর বাড়িতে ফিরে যাব। এই 2-3 দিন তুমি তোমার পাপার সাথে একটু কষ্ট করে থাকো। আদর দাও। মলিন স্বরে বলে মুখ এগিয়ে নেয় তুরার মুখের কাছে। তুরা ভিরানের সারা মুখে চুমু খায়, ডান হাত দিয়ে মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দেয়। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী কেবিনের ভেতর প্রবেশ করেন। নির্ভান আর তুর্য নিচে নেমে গেছে। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন। বেশ সাহেব, চলুন চা খেয়ে আসি। তুহিন শিকদার হেসে বলেন, স্যার, এমন সম্বোধন শুনে কেমন যেন লাগছে। স্যার আবার কি? আমি অফিসে আপনার বস, অফিসের বাইরে না। বিয়ে বলে ডাকুন। আমার মুখ দিয়ে আসবে না ওই ডাক। কি আশ্চর্য কথা! বিআইকে বিআই ডাকবেন, তাতে কিসের সমস্যা? আচ্ছা চলুন, চা খেয়ে আসি। বিআই না ডাকলে আমিও যাব না। স্যার, বাকি কথা শেষ করার আগেই নওশাদ চৌধুরী বলেন, আবার স্যার, বিআই ডাকতে না পারলে ভাই ডাকুন। আচ্ছা ভাই চলুন। দুজন হেসে একসাথে পা বাড়ায় সিঁড়ির দিকে। আজকে তুরাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবে। সবকিছু গোছগাছ শেষ। তুরাকে তৈরি করে দিয়েছেন মুক্তা শিকদার। নওশাদ চৌধুরী আর তুহিন শিকদার আজকে হাসপাতালে আসতে পারেননি। দুজনেই অফিসে গেছেন। তুর্য গেছে ছাড়পত্র নিয়ে আসার জন্য। ভিরান ওয়াশরুমে যেতে চাইলে মেরি চৌধুরী নিয়ে যান। নির্ভান শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, তুরাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মুক্তা শিকদার অবাক হয়ে বলেন, কেন? তোরা তো এখনো অসুস্থ, সুস্থ হলে না হয় তোমাদের বাড়িতে যাবে। ভিরান তো তুরাকে ছাড়া থাকবে না, ভিরানকে ছাড়া আমিও থাকতে পারছি না। আর সবচেয়ে ভালো হয় দুজনকেই আমার কাছে নিয়ে যাই। ওখানে গেলে তোরাকে কে দেখবে? তুমি তো সারাদিন অফিসেই থাকবে। আম্মু আছে, মেড আছে, তাছাড়া আপনি তো আছেন আমাদের সাথে। আমি তোমাদের সাথে গেলে তুর্য আর তোমার শ্বশুরকে রেঁধে খাওয়াবে কে? ওনারাও যাবে। তার কোনো দরকার নেই, তোরাকে আমাদের ফ্ল্যাটেই নিয়ে যাই। তুমি বরং আমাদের সাথে চলো, তোরা সুস্থ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। আপনারাই আমাদের সাথে চলুন। সব দিকে একা সামাল দিতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাবেন। তুরার দেখাশোনা, এতগুলো মানুষের রান্না, ভিরানকে দেখা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কিছু হবে না, ওখানে থাকলে তোরার মন ভালো থাকবে। তুমি না হয় একটু কষ্ট করে সব দিক ম্যানেজ করে চলবে। নির্ভানের কোনো কথাই শোনেন না মুক্তা শিকদার। যতই মেয়ের শ্বশুরবাড়ি হোক না কেন, এখনই কিভাবে ফুল ফ্যামিলি নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে থাকবেন? উনি একা গেলেও তুর্য আর তুহিন শিকদারের খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত তুরাদের ফ্ল্যাটেই আসতে হয়। তোরাও নিজের বাড়িতেই আসতে চাইছিল বারবার। নির্ভান না পেরে শ্বশুর বাড়িতেই ফিরে এসেছে। তুরাকে কোলে তুলে তুরার রুমে নিয়ে আসে নির্ভান। তুর্য ব্যাগ দুটো তুরার রুমে দিয়ে চেঞ্জ করতে নিচের রুমে যায়। মুক্তা শিকদার রান্না করার জন্য দ্রুত চেঞ্জ করতে যান। মেরি চৌধুরী সোফায় বসেন। নির্ভান ছেলেকে চেঞ্জ করিয়ে দেয়। এখন ওর কাপড় চোপড় আনার জন্য বাড়ি যেতে হবে। আমি বাড়িতে যাচ্ছি। ভিরানকে তোমার পাশে লাফালাফি করতে দিও না, ব্যথা দেবে। ভিরান, চুপচাপ বসে থাকো, তোমার আম্মুকে ব্যথা দিও না। আদর দিয়ে যাও। নির্ভান ছেলেকে আবদার করে। ভিরান তুরাকে দেখিয়ে দিয়ে বলে, আম্মুকেও আদর দাও। নির্ভান তুরার দিকে তাকায়। তুরা লজ্জা পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। নির্ভান পরে মহা ঝামেলায়। এখন ছেলের সামনে বউকে আদর করবে নাকি? পাপা, কি হলো? তোরাকে আদর দাও। পরে দেব। না না, এখানেই দিবে। আদর দিয়ে তারপর যাও। তোরা ব্যথা পেয়েছো তো? আবার তুরা ডাকছো? মনে থাকে না? পাপা, আম্মুকে আদর দাও না প্লিজ। নির্ভান ঝুঁকে তুরার মুখের উপর থেকে ওড়না টেনে সরিয়ে নিয়ে টপাটপ বেশ কয়েকটা চুমু খায়। দ্রুত পায়ে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, পাপা, আম্মুর কাছ থেকে তো আদর নিলে না। ভিরান, চুপ করো, সবাই শুনবে তো। শুনলে কি হবে? রাতের খাবার খেয়ে ভিরানকে কোলে নিয়ে তুরার রুমে প্রবেশ করে নির্ভান। যদিও নির্ভান এখনই তুরার সাথে থাকতে চাইছিল না, কিন্তু ভিরান তুরা আর বাবাকে ছাড়া ঘুমাবে না। ড্রয়িংয়ে এই নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। রাতের খাবার আর মেডিসিন খেয়ে 8টার পরপর তুরা ঘুমিয়ে গেছে। নির্ভান ছেলেকে ফ্রেশ করিয়ে এনে বেডে শুইয়ে দিয়ে
নিজেও ফ্রেশ হয়ে আসে। ডোর লক করে বেডে উঠে শুয়ে পড়ে। নির্ভান আর তুরার মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় আছে। ভিরান দুজনের মাঝখানে শুয়ে আছে। বাবাকে কাছে পেলে মাকে পাচ্ছে না, মাকে কাছে পেলে বাবাকে পাচ্ছে না। ভিরান তুরার দিকে চেপে গিয়ে বলে, পাপা এদিকে আসো, তোমার লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরো আমাদের দুজনকে। এখন জড়িয়ে ধরা যাবে না, তোমার আম্মু ব্যথা পাবে। তুমি এদিকে আসো। নাছর বান্দা ভিরান শোনে না বাবার কথা। ভিরানের ডাক শুনে তুরার ঘুম ভেঙে যায়। আম্মু পাপাকে এদিকে আসতে বলো। তুরা ঘুম ঘুম চোখ দুটো টেনে তুলে নির্ভানের দিকে তাকায়। নির্ভান বেডের ওই পাশ ঘেঁষে শুয়ে আছে। চোখ বন্ধ করে ঘুম জড়ানো গলায় বলে, এদিকে আসুন। ভিরান বাবার হাত ধরে টেনে আনার চেষ্টা করে। নির্ভান এগিয়ে আসে দুজনের কাছে। এভাবে টানাটানি করতে করতে তুরাকে ব্যথা দিয়ে বসবে। কাত হয়ে শুয়ে নিজের লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরে দুজনকে। দুজনের মাঝখানে শুয়ে চুপ হয়ে যায় ভিরান। আজকে ওর ভীষণ আনন্দ হচ্ছে। বাবা আর মায়ের সাথে ঘুমাবে আজ। নির্ভান তুরার মুখের দিকে তাকায়। তুরা চোখ বন্ধ করে আছে, ঘুমিয়েও গেছে বোধহয় আবার। নির্ভানের চোখে ঘুম ধরা দিচ্ছে না। ড্রিম লাইটের মৃদু আলোয় তুরার মুখ দেখতে থাকে। এই তুরার মধ্যে স্পেশাল কিছু একটা আছে, অবশ্যই আছে। স্পেশাল কিছু না থাকলে নির্ভানকে মায়ায় ফেলা এত সহজ ছিল না। নির্ভান তো দ্বিতীয় নারীর মায়ায় পড়তে চায়নি, ভালোবাসতে চায়নি, নিজের জীবনে জায়গা দিতে চায়নি। এই মায়া আর ভালোবাসা সত্যি ভয়ঙ্কর। এরা কোনো বাধাই মানতে চায় না। তাই তো নির্ভান নিজের মনকে আটকে রাখতে পারেনি। ভালোবাসতে না চেয়েও ভালোবেসে ফেলার মতো ভয়ঙ্কর ব্যাপার আর একটাও নেই, সত্যি নেই।